আচ্ছা আমরা তো এখন ওইটা ইনস্টল করব না, পাইথন এই যে এনভায়রনমেন্ট সেটআপ করব না, এখানেও কিন্তু এনভায়রনমেন্ট সেটআপ করা লাগবে, তখন হচ্ছে মিডলওয়্যারটা আসবে। আচ্ছা এই জেঙ্গো রেস ফ্রেমওয়ার্কটা কোথা থেকে পাইছি? জেঙ্গো রেস ফ্রেমওয়ার্ক সার্চ করলে কি এই যে লাল দুইটা ডট ডট দেখতেছেন উপরে নিচে, এটাই হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট .org, ঠিক আছে? তো আপনি এই পুরো ওয়েবসাইটটা আপনি একদম পুরো খাইবেন না, ঠিক আছে? মানে আমরা এসএসসি সময় ভালো করে একটা আমরা নোট তৈরি করি, নোটটা এ টু জেড পুরাটাই আমরা কি এসএসসি পরীক্ষার আগে আমরা কমপ্লিট করি না, একদম পুরো মুখস্থ করে ফেলি না? এই এটাও আপনারা কোন জায়গায় কি আছে না আছে জাস্ট ওইটা মনে রাখবেন, আর সব কিছু কিন্তু কি কপি করে করে কপি করে করে, কারণ এখানে একটা যখন আপনি যাবেন এখানে কিন্তু কমপ্লেক্স সিনট্যাক্স আছে, এই কমপ্লেক্স সিনট্যাক্সগুলো আপনি মুখস্থ রাখতে পারবেন না, ঠিক আছে? এই কমপ্লেক্স সিনট্যাক্সগুলো আপনাকে এই এখান থেকে কিন্তু কি করতে হবে, নিয়ে আসতে হবে। কারণ দেখবেন আমি আপনাকে দেখাই, দেখেন সিমপ্লেক্স কমপ্লেক্স গুলো একটু দেখতে একটু আপনার থেকে হার্ড লাগবে, দেখছেন? এগুলা কি আপনি মুখস্থ রাখতে পারবেন? এখানে কি আছে? এটা ইউআল যে বুঝতেছেন, তো সমস্যা নাই, আমরা আস্তে ধীরে এগুলো বুঝে যাব। হ্যাঁ আচ্ছা, ও আরেকটা জিনিস বলা হয় না, এখন আমরা দেখেন এগুলা সিকোয়েন্স অনুযায়ী আসলে পড়ানোর সময় কিন্তু চলে আসে, তখনই কিন্তু বলি। এখন আমরা এপিআইটা আমরা কেন ইউজ করব? ধরেন আপনি একটা কোম্পানির জন্য একটা সফটওয়্যার রেডি করছেন, ঠিক আছে? এখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন রেডি করছেন, এখানে ইউজার আছে 5 জন 10 জন। ইন ফিউচার আপনার যখন কোম্পানিটা গ্রো হবে, আপনার কোম্পানির বস বলবে যে আমার কোম্পানি গ্রো হচ্ছে, আমার হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আমার মোবাইলেও দরকার, আমার ম্যাকেও দরকার, ডিফারেন্ট টাইপ অফ অপারেটিং সিস্টেমেও দরকার, ডিফারেন্ট টাইপ অফ কি বলে ডিভাইসে দরকার, ঠিক আছে? তখন আপনি কি করবেন? মোবাইল অ্যাপ্লিকেশন যদি বানাতে বলে, এখন ওরা তো হচ্ছে কি করে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এখন ওদেরকে যদি বলেন যে আমি একটা আমার ওয়েব অ্যাপ্লিকেশন রেডি করব, আমাকে করে দাও, এখন ওদের তো ডাটাবেস নাই, ওরা তো ডাটাবেস নাই, ঠিক আছে? ওরা কি করবে, আমাদের এই এপিআই যেগুলো আছে এই এপিআই গুলো ওদেরকে দিয়ে দিব, ওরাই কিন্তু এটা রেডি করবে, ঠিক আছে? এপিআইটা কি, একটা হচ্ছে এন্ড পয়েন্ট থাকে, আমরা যে ইউআরএল করছি না, ইউআরএল উপরে একটা শো হয় না, এই ইউআরএলটাই হচ্ছে এপিআই এর একটা এন্ড পয়েন্ট, প্রত্যেকটা অপারেশন একটা এন্ড পয়েন্ট থাকে। তো এপিআই হচ্ছে কয়েকটা এন্ড পয়েন্ট আছে, গেট, পোস্ট, পুট, ডিলিট, প্যাচ। তো এগুলা গেট কি, পুট কি, পোস্ট কি, প্যাচ কি, ডিলিট কি, এগুলো আপনারা আস্তে ধীরেই বুঝতে পারবেন। তো আপনার আনসার পাইছেন কেন ইউজ করব এপিআই, কেন ইউজ করব? হ্যাঁ, আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ অপারেটিং সিস্টেম, ডিফারেন্ট টাইপ অফ কি ডিভাইস, ঠিক আছে? এই কাজগুলোর জন্য হচ্ছে আমরা কি ইউজ করব, এপিআই ইউজ করব। আর এপিআই হচ্ছে খুবই 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 ইজি। আপনার একটা ক্রুড অপারেশন করতে আপনার কতক্ষণ সময় লাগে? 20 মিনিট সর্বোচ্চ। 20 মিনিটের মধ্যে আপনি এখানে এপিআই দিয়ে করতে লাগলে সেটা 3 মিনিট করতে লাগবে, 2 মিনিট লাগবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি একটা ডকুমেন্টেশন। এখানে কি আছে দেখেন, হোম আছে, টিউটোরিয়াল আছে, এপিআই গাইড আছে, টপিকস আছে, কমিউনিটি আছে। কমিউনিটিটা কি, আপনি যে একটা জিনিস শিখতেছেন, আপনার আশেপাশের মানুষ কয়জন আছে, এখানে আপনি জ্যাঙ্গো শিখতেছেন, আশেপাশে আর বাকি 23 জন মানুষ কি শিখতেছে, এটা আপনার কমিউনিটি, ঠিক আছে? আপনার একটা নেটওয়ার্ক। তো এখানে হচ্ছে এই কমিউনিটিগুলো কি আপনি সার্চ করলে স্ট্যাক ওভারফ্লো বা এগুলোতে সার্চ করলে আপনি কমিউনিটিগুলো পাবেন। দেখেন টিউটোরিয়ালের মধ্যে কি আছে, সিরিয়ালাইজেশন, রিকোয়েস্ট এন্ড রেসপন্স, ক্লাস বেসড ভিউজ, অথেন্টিকেশন এন্ড পারমিশনস, রিলেশনস এন্ড হাইপারলিঙ্ক এপিআই, ভিউ সেট এন্ড রাউটার্স।
আর এপিআই গাইডের মধ্যে এই জিনিসগুলোর কি শর্ট যেগুলো আছে এগুলো সবগুলো শর্ট করে দিছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এখানে শর্ট আকারে আছে। এই যে ভিউ সেট, এই যে ভিউ সেট, এগুলা ছোট ছোট আকারে ভাগ করে দিছে এখানে। তো যে কোনো একটাতে ঢুকলে, ধরো সিরিয়ালাইজেশন ঢুকেন, তো বাম পাশে দেখবেন সিরিয়ালাইজেশন কি আছে, টিউটোরিয়াল আছে, এগুলোর স্টেপ সবগুলো এভাবে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শুরু করার আগে আমাকে কি করতে হবে, জ্যাঙ্গোর এনভায়রনমেন্ট আমরা যেভাবে সেট আপ করি সেভাবে সেট আপ করতে হবে, অ্যাপ ক্রিয়েট করতে হবে, প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, বাকি সব কিছু সেম। তো আমি আজকে এখানে আমরা একটা পুরো জব পোর্টাল কি দিয়ে করব, এপিআই দিয়েই করব। ঠিক আছে, আচ্ছা আমরা এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করছি না, এরপরের কাজকে আমরা জ্যাঙ্গো ইনস্টল করা, তাই তো? তো আপনি এপিআই শেখার আগে আপনার থেকে এই জ্যাঙ্গোটা তো অবশ্যই ভালো পারা থাকতে হবে, সেটা আমরা অলরেডি শিখছি, আমরা পারি, আমাদের আইডিয়া আছে। এটা এপিআই এর মাধ্যমে অথেন্টিকেশন হবে। এপিআই দিয়ে যদি পারেন এপিআই দিয়ে করবেন, এপিআই দিয়ে করতে হলে আপনাকে আবার ফ্রন্ট এন্ড জানা লাগবে, রিঅ্যাক্ট। আপনাকে তো আপনি তো হচ্ছে এপিআই শুধুমাত্র হচ্ছে ওই এন্ড পয়েন্ট দিলে তো তারা হবে না, তাকে তো ইউজার ইন্টারঅ্যাকশন দিতে হবে, ইউআই তো দিতে হবে তাকে। আপনি তাহলে কিভাবে কানেক্ট করবেন? এপিআই তো হচ্ছে আপনার ইয়াতে এইচটিএমএল সিএসএস তো খাবে না এগুলা। শুরুতে এই জিনিসগুলো আপনাদের কঠিন লাগছে, এই জিনিসগুলো এখন আজকে 2-3 মাস পর আপনারা বুঝতে পারতেছেন এই জিনিসগুলো কি। আচ্ছা এখানে আর কি ক্রিয়েট করব আর দরকার নাই, আমি এখন হচ্ছে cd ডট ডট ডিরেক্টরি। আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, তো এটাও তো আমার জব পোর্টাল তাই না, এটা তো আমার বেস ফোল্ডার। এই যে আমি ঢুকলাম জব পোর্টাল, আমার এখানে এনভায়রনমেন্ট আছে না, আসে নাই, প্রজেক্ট আছে। তো এখানে আমি আরেকটা ফোল্ডার করব, সেটা হচ্ছে আমার ব্যাকএন্ড। এইগুলাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসব, তাহলে এটা হচ্ছে আমার ব্যাকএন্ড। আরেকটা এখানে আমার ফোল্ডার থাকবে, সেটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড। ওকে, তো ফ্রন্ট এন্ডটা হচ্ছে আমি কমান্ডের মাধ্যমে ক্রিয়েট করব। তো এটা পরে করতেছি, রিঅ্যাক্ট আসুক, তারপর রিঅ্যাক্টের পরেই করতেছি। হচ্ছে মোটামুটি, এখন তো এআই আছে। আপনারা যদি ক্লাসে আসেন ঠিকঠাক মতো শেখেন, তাহলে আপনারা হবে প্রথম ব্যাচ যেটা রিঅ্যাক্ট শিখতেছে। আচ্ছা তাহলে এতটুকু হচ্ছে আমাদের কি জ্যাঙ্গোর রেগুলার কাজ যেগুলো সেগুলাই, তো এতটুকু তো করতে পারবো, এতটুকু করে ফেলেন। তাহলে আবার ফিরেন এদিকে।
এবার হচ্ছে আমরা বিটে যাব। বিট রিয়েক্ট। আচ্ছা দেখেন, এত বড় শরীর বানাইছেন, একটা চেয়ার বুঝে আলগা ঘুরাইতে পারেন না? এটারে ক্যাত ক্যাত আওয়াজ করা লাগে। আচ্ছা দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের বিট, মানে আমাদের রিয়েক্ট ইউজ করার জন্য। তো যারা এটা কি পরিচিত আছেন এটার সাথে, বিটের সাথে? ওকে, এখন দেখেন রিয়েক্টটা অনেক আপডেট হয়ে গেছে, ঠিক আছে? রিয়েক্ট আগে যেটা ছিল সেভাবে করলে দেখেন আপনার কিন্তু রিয়েক্টের এখানে গেলে রিয়েক্টের আগে ডকুমেন্টেশনটা ডকটা আর এখন ডকটা কিন্তু অনেক আপডেট এগুলা। তো এখন এখানে দেখেন আমাদের রিয়েক্টটা হচ্ছে আমরা বিটের সাথে ইনস্টল করব, ঠিক আছে? npm আছে, ইয়ার্ন আছে, pnpm আছে, বার্ন আছে, ডেনো আছে। তো ইয়ার্ন হচ্ছে আমাদের ওই যারা লিনাক্স ইউজ করে তাদের জন্য, ঠিক আছে? তো আমরা ইউজ করব হচ্ছে npm create bit latest। তো এটা হচ্ছে আমরা যেরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করি না, এটাও সেম অটোমেটিক। আমরা যখন এটা রান করব এটার সাথে অটোমেটিক নেসেসারি যে ফোল্ডার ফাইল যা কিছু আছে সবকিছু কিন্তু কি ইনস্টল হয়ে যাবে। তো দেখেন আপনারা যখন ব্যাক এন্ডে কাজ করবেন একটা কনসোল থাকবে, একটা কমান্ড ফরম্যাট থাকবে হচ্ছে আপনাদের এখানে, আর একটা থাকবে হচ্ছে আপনাদের গিট বা আপনারা যেভাবে গিট ব্যাশ অথবা অন্য যে জায়গায় রান করতে চান। সিম্পল, এটা কপি করবেন। কপি করে আমরা তো এখানেই তো ফ্রন্ট এন্ডে কাজ করতেছি, ব্যাক এন্ড এখানে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। গিট ব্যাশে যাব, পেস্ট, একটু সময় নেবে। ইয়েস, তো এখানে দেখেন কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করবেন। এখানে ভ্যানিলা আছে, ভিউ আছে, রিয়েক্ট আছে, প্রি রিয়েক্ট আছে, লাইট আছে, সলিড আছে, এখানে অনেকগুলো আছে। তো এখান থেকে হচ্ছে আপনি রিয়েক্টটা নেবেন, টাইপ স্ক্রিপ্ট নেবেন, বা এখানে হচ্ছে দেখেন অ্যারো কি দিয়ে হচ্ছে উপর নিচে করা যায়। তো এখান থেকে হচ্ছে আমি জাভা স্ক্রিপ্টটাই নেব। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, রোল ডাউনের নো। এটা একটু সময় নেয়। এখানে হচ্ছে আপনার ওই কাজ করতে হলে রিয়েক্টে কাজ করবেন না, তখন রিয়েক্টে কাজ করলে তো আপনাকে একটা সিলেক্ট করতে হবে, টাইপ স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট, সিডি, এখানেও সেম সিডি ভাইট প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের শেষ সিম্পল। আমরা যেরকম দেখেন জ্যাঙ্গো ইনস্টল আছে আমাদের, এখন কি বিটো ইনস্টল আছে, এই দুটো এখন কি আমাদের ইনস্টল আছে। দেখি ইনস্টল করুন তো এটা, আবার তো ঘুরতে হচ্ছে, আরে কত কষ্ট। যাদের এখানে npm নাই, ঠিক আছে, npmটা হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার আর কি। তো এটার জন্য হচ্ছে আপনাদের Node.js লাগে, ঠিক আছে? তো Node.js এর এখানে গিয়ে আপনার Node.js-টা ডাউনলোড করে নেবেন। Node.js মনে হয় কারো পিসিতে ডাউনলোড করা আছে, এই যে Node.js।
ডাউনলোডে যাবেন, উইন্ডোজ না থাকলে npm কাজ করবে না, উইন্ডোজ ইনস্টলার এটা ডাউনলোড করলে হয়ে যাবে। আপনার হয়েছে npm? তো নোট.জেএস কি সবার এখানে আছে পিসিতে? হ্যাঁ, ডাউনলোড করেন। কিন্তু এখানে আমাদের ডকুমেন্টেশনের এই ইনস্টলেশনে এসে রিঅ্যাক্টের যেটা ডকুমেন্টেশন, ঠিক আছে, এখানে বিল্ড রিঅ্যাক্ট অ্যাপ ফ্রম স্ক্র্যাচ, এখানে এসে আপনারা এখান থেকেও কিন্তু করতে পারেন, ঠিক আছে। এখান থেকে করলে আপনি হচ্ছে ওই জিনিসটা, ওই যে একটু আগে বললো যে বিট প্রজেক্টের নাম চলে আসে না, ওইটা এখান থেকে কিন্তু রিনেম করতে পারবেন, ঠিক আছে। এখানে কপি করে এখান থেকে সেম কমান্ড না, তো এখান থেকে কিন্তু আপনারা কি করতে পারবেন, রিনেম করতে পারবেন। আমরা ডাউনলোড করব পোস্টম্যান। লক্ষ্য করেন আমি বলার পরে তারপর করিয়েন, ঠিক আছে। তো এখন কি ডাউনলোড করতেছি? পোস্টম্যান। পোস্টম্যানটা কেন ইউজ করে জানেন? আমাদের এপিআই টেস্ট করার জন্য। আমরা যে এই যে এপিআই যে কাজ করতেছি, ঠিক আছে, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা ক্রুড অপারেশনের আমাদের প্রত্যেকটা ক্লাস বেস ভিউসে করব অথবা ফাংশন বেস ভিউসে করব, প্রত্যেকটা এপিআই এর কিন্তু একটা এন্ড পয়েন্ট থাকবে। এন্ড পয়েন্টটা কি? সেটা আমি ক্রুড অপারেশন করতেছি নাকি সরি আমি ক্রিয়েট করতেছি, রিড করতেছি, না আপডেট করতেছি, না ডিলিট করতেছি, ঠিক আছে। প্রত্যেকটার একটা এন্ড পয়েন্ট থাকে, ইউনিক এন্ড পয়েন্ট থাকে, সেটাকে বলা হয় এপিআই এন্ড পয়েন্ট। বুঝে গেছে? তো সেই এন্ড পয়েন্টগুলো আমরা চেক করি হচ্ছে কি দিয়ে? পোস্টম্যান দিয়ে। তো বর্তমানে হচ্ছে আমাদের এখানে পোস্টম্যান দিয়েও করতে পারবো, আবার আমাদের হচ্ছে ওই বিএস কোডের মধ্যে থান্ডার ক্লায়েন্ট আছে, বুঝছেন, থান্ডার ক্লায়েন্ট দিয়েও করা যাবে। তো আমরা পোস্টম্যান দিয়েও দেখব, আবার থান্ডার ক্লায়েন্ট দিয়েও দেখব। এখানে এক্সটেনশন আসবেন TACUNDR, থান্ডার ক্লায়েন্ট। নেট স্লো না? এই দেখেন থান্ডার ক্লায়েন্টটা ইনস্টল আছে আমার এখানে, দেখেন থান্ডার ক্লায়েন্ট। এটা দিয়ে হচ্ছে আমরা কি করব? এপিআই টেস্ট করব। এই দেখেন থান্ডার ক্লায়েন্টের লোগোটা হচ্ছে কি থান্ডারের মতো, পুরা মানে কি থাকবে, বজ্রর মতো একটা ইয়া থাকবে। এই যে এখানে আসবেন, এখানে এসে এই যে নিউ রিকোয়েস্টে এসে আমরা যে এপিআইটা তৈরি করব ওই এপিআই এর এন্ড পয়েন্টটা এখানে দিব। এই দেখেন এপিআই এন্ড পয়েন্টটা এখানে দিব। এখানে কি আছে? গেট আছে, পোস্ট, পুট, ডিলিট, পেজ সবকিছু এখানে কিন্তু আছে, আরো যা যা আছে, ঠিক আছে। এখানে দিয়ে আমরা সেন্ড দিব, ঠিক আছে। সেন্ড দেওয়ার সাথে সাথে আমাদের কি এখানে আমাদের রেসপন্সটা দেখাবে। তো আছে মার্কার আছে, মার্কারটা দাও সাদা সাহেব, এটা একটু তুলে দেন। আপনাদের যা ইনস্টল দিয়েছেন এগুলো একটু ইনস্টল হোক, হতে হতে কিন্তু আমরা এখানে কিছু থিওরি জিনিস দেখি। উপরে তুলে দেন। একটা হচ্ছে কারো কাছে ইয়ে আছে, মার্কার আছে? সার্ভারটা রান করার জন্য হচ্ছে আমাদের npm run dev স্পেস থাকবে মধ্যখানে, ঠিক আছে। তো আমরা কন্ট্রোল সি দিলে আমাদের এটা অফ হয়ে যাবে, আবার npm run dev দিলে এটা কি হবে? রান হবে। npm হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। আমাদের manage.py তে কি থাকতো? আমাদের সবকিছু থাকতো না যে আমরা ওই manage.py দিয়ে মেক মাইগ্রেশন করি, সুপার ইউজার ক্রিয়েট করি, মাইগ্রেট করি, ঠিক আছে। এই npm এর মধ্যে, এই প্যাকেজ ম্যানেজারটার মধ্যে সবকিছু আছে, ঠিক আছে। এই npm দিয়ে কিন্তু আমরা সবকিছু করব। রান করব তখন
কখন বুঝতে পারবো যে আমাদের এপিআই এন্ড পয়েন্টটা কাজ করতেছে কিনা? তো এখানে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমরা একটু নোটে যাই। তো আমাদের পিসির একটা পোর্ট নাম্বার আছে, প্রত্যেক একটা অনেকগুলো পোর্ট নাম্বার আছে, একটা পোর্টে এক এক জিনিস বোঝায়। যেমন আমাদের এইচটিটিপির জন্য বাই ডিফল্ট পোর্ট কি জানেন কেউ? 80। এইচটিটিপিএস এর জন্য বিল্ডিং পোর্ট হচ্ছে 443। বাবা, কিভাবে জানেন? আচ্ছা, এইচটিটিপি হচ্ছে কি 443। তারপর হচ্ছে আমাদের সাকসেসের জন্য SUCCESS, সাকসেসের জন্য হচ্ছে কত? 200। আচ্ছা, তারপর হচ্ছে নট ফাউন্ডের জন্য কত বলুন তো? 404। আর কি আছে? আরো এরকম এসএসএস এর জন্য হচ্ছে কত? 43 মনে হয়, 43। এত মনে নাই। ঠিক আছে, এতটুকু হচ্ছে আপনারা মনে রাখতে হবে। সাকসেসের জন্য হচ্ছে 200। আর একটা হচ্ছে অথেন্টিকেশন। দেখি অথেন্টিকেশনের জন্য কত। পাঁচশো কত যেন, 513 যেন, 500 দিয়েই, কিন্তু ওইটা মনে পড়তেছে না। তো এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই আপনি বসেন। যখন আমি একটা এপিআই এন্ড পয়েন্ট রান করব, ঠিক আছে, ওইখানে আপনাকে কিন্তু হচ্ছে আপনি যদি রিয়েক্টে কানেক্ট করেন তখন আপনি দেখতে পারবেন। আপনারা তো এতদিন ফ্রন্ট এন্ডে দেখছেন যে ডাটা আসে না আসে, এগুলো তো দেখতেছেন, কিন্তু এখানে বুঝবেন কিভাবে? এখানে বুঝতে হলে আপনাকে এগুলো বুঝতে হবে। এই 200 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সাকসেস, এই 404 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি নট ফাউন্ড, আর আনঅথেন্টিকেশন হলে এই তখন বুঝাবে 513 নাকি সামথিং এরকম একটা জিনিস, আমার ঠিক মনে পড়তেছে না। তো এই জিনিসগুলো দিয়ে আপনাকে মনে রাখতে হবে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, এই কোড দ্বারাই বুঝতে হবে। তো এতটুকু তো হচ্ছে আমাদের কি, মানে রিয়েক্ট ইনস্টল হয়েছে, আমাদের জ্যাঙ্গো ইনস্টল হয়েছে। এখন আমাদের ইনস্টল করতে হবে কি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। তো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হলে এখন দেখেন আমরা কোথায় আছি? এখন রেস্ট ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশনে আছি। এখানে আসবেন সিরিয়ালাইজেশন। সিরিয়ালাইজেশন কি সেটা আমি পরে বলতেছি, সিরিয়ালাইজেশন জিনিসটা কি। আচ্ছা, তো এখানে দেখেন আমরা তো আগে এগুলা করে ফেলছি, সোর্স বিন অ্যাক্টিভেট, অর্থাৎ মানে পাইথন মাইনাস ডট, আমরা তো এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করে ফেলছি। সোর্স বিন অ্যাক্টিভেট এটা হচ্ছে কার জন্য বলেন তো? লিনাক্সের জন্য। এইটা কিন্তু আসবে, মানে পরীক্ষায় কিন্তু আসবে, হাউ টু ইনস্টল, হাউ টু অ্যাক্টিভ এনভায়রনমেন্ট ইউজিং লিনাক্স, সোর্স এনভায়রনমেন্ট বিন অ্যাক্টিভেট, এটা যেন মাথায় থাকে। রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করে ফেলছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তবুও এখানে তো প্রসিডিউর হিসেবে দেখাইতে হবে। তো এখানে আমরা তো এটা ইনস্টল করছি, ইনস্টল জ্যাঙ্গো। তো এখন আমাদের দরকার কি পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। কপি করে করবেন, ঠিক আছে? এখন আপনি যা হাতে লিখে মুখস্থ করতে গেলেন, দেখা গেছে আপনি স্পেস দিয়ে দিয়েছেন মধ্যখানে, কিন্তু রান হবে না। তো আমাদের রেস্ট ফ্রেমওয়ার্ক কি ইনস্টল হয়ে গেছে। আমি এখন দেখবো, কনফার্ম হয়ে নিব যে আমাদের ইনস্টল হয়েছে কিনা। তার জন্য কি করতে হয়? পিপ ফ্রিজ অথবা পিপ লিস্ট। পিপ লিস্ট দিলেও আসবে, পিপ FREEZ ফ্রিজ। দেখেন, তাহলে দেখেন আমাদের এই কই 3.16.1, ঠিক আছে? আচ্ছা, এগুলো রেডি করছি আমরা। জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট করছি, প্রজেক্ট ক্রিয়েট করছি।
আচ্ছা, অ্যাপ ক্রিয়েট করছে। ওকে, আমাদের আর কোনো কাজ নাই। এখন আসি আমাদের কোথায়, মাই প্রজেক্টে settings.py তে। আচ্ছা, এখন settings.py তে আসছে। আপনারা যে বলছেন কে যেন, এই যে মনি বলছিল যে মিডলওয়্যারটা কি। আচ্ছা, আমরা যে এখানে এতক্ষণ ধরে যে বলতেছি রিকোয়েস্ট রেসপন্স, একটা ক্লায়েন্ট যখন, এই যে মনে খেয়াল করতেছেন, একটা ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করে, মিডলওয়্যারটা কি, মিডল মানে কি, মধ্যখানে থাকে। তাহলে একটা ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করতেছে, ওই রিকোয়েস্টটা কার থ্রুতে যায়, মিডলওয়্যার থ্রুতে কিন্তু যায়। এখন মিডলওয়্যার থ্রুতে কেন যায়, মিডলওয়্যার থ্রুতে কেন যায়, কারণ হচ্ছে মিডলওয়্যার একটা হচ্ছে সে চেক করে, অনেকগুলো মিডলওয়্যার আছে, যেমন সেশন মিডলওয়্যার আছে, সিএসআরএফ মিডলওয়্যার আছে, অথেন্টিকেশন মিডলওয়্যার আছে। তো এখানে দেখতে পারেন, দেখেন সেশন কই, এই যে সেশন মিডলওয়্যার, তারপরে সিএসআরএফ মিডলওয়্যার, কমন মিডলওয়্যার, সিকিউরিটি মিডলওয়্যার, অথেন্টিকেশন মিডলওয়্যার, তারপর হচ্ছে কি আছে আমার কি, ক্লিক জ্যাকিং মিডলওয়্যার, মেসেজ মিডলওয়্যার। তো এই জিনিসগুলো আপনাদের কিন্তু ইন্টারভিউতে আছে, যে আপনাকে যদি বলে যে মিডলওয়্যারটা কি, তাহলে তখন কি বলবেন, মিডলওয়্যার হচ্ছে আমাদের এই এমন একটা পজিশনে থাকবে, যখন আমরা একটা ক্লায়েন্ট কোনো কিছুর জন্য ওয়েবসাইটে রিকোয়েস্ট করবে, কার থ্রুতে যাবে, সেটা মিডলওয়্যার থ্রুতে যাবে। তো রিকোয়েস্ট যখন যাবে, তখন সে চেক করবে যে আমার যে রিকোয়েস্টটা আছে, সেই রিকোয়েস্টটা কি আমাদের অথেন্টিকেট কিনা। রিকোয়েস্টটা কি অথেন্টিকেট কিনা। তারপর সে আবার কি করে, মিডলওয়্যারে রিড সেশন। সেশনটা কি, সেশনটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে কতক্ষণ ধরে আছেন, এটা হচ্ছে সেশন। দেখবেন অনেক ওয়েবসাইট সেশন লগ আউট হয়ে যায়, আপনি অনেকক্ষণ ধরে না থাকলে কি হয়ে যায়, লগ আউট হয়ে যায় না, দেখছেন। তো ওইটাকে বলা হয় সেশন। সেশন ঠিক আছে কিনা, মানে ধরেন হচ্ছে আপনার এই সেশনটা যেটাতে যাচ্ছেন, ওই সেশনটা লগইন আছে কিনা। তারপর হচ্ছে চেক করবে ইফ ইউজার ইজ লগইন কিনা। if user is login or not, check security। তাহলে মিডলওয়্যারের কাজগুলো বুঝতে পারছেন কি কি। অথেন্টিকেট করবে, সেশন রিড করবে, ইউজার লগইন আছে কিনা সেটা চেক করবে, সিকিউরিটি চেক করবে। তো এটা অলরেডি হচ্ছে আপনারা মিডলওয়্যারের মধ্যে অলরেডি দেখছেন, এই যে কি কি মিডলওয়্যার আছে আমাদের, সিএসআরএফ মিডলওয়্যার, সেশন মিডলওয়্যার, সিকিউরিটি মিডলওয়্যার। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। দেখি আপনারা সুন্দর করে লিখেন তো এখন মিডলওয়্যারটা কি। আমি তো হচ্ছে সুন্দর করে, আমি মনের ভাষা লিখবেন। হাতে লিখুন। দেখেন না বুঝলে, এই যে দেখেন কি করে, এখানে ইমেজ আছে, ইমেজের মাধ্যমে সুন্দর করে বুঝতে পারবেন। এই যে এসটিটিপি রিকোয়েস্ট পাঠায়, সে হচ্ছে মধ্যখানে থাকবে, সার্ভারে যাবে, সার্ভার থেকে কি আবার এসটিটিপি রেসপন্স করবে। এটাই হচ্ছে মিডলওয়্যার। মধ্যখানে সে কাজ করে কি, ওই যে এই কাজগুলো করবে মধ্যখানে, সে অথেন্টিকেট, রিড সেশন, ইফ ইউজার ইজ লগইন অর নট, চেক সিকিউরিটি, যাবতীয় যে কাজগুলো আছে মধ্যখানে সে কাজগুলো করবে। ফ্রেমওয়ার্কে তার মধ্যখানে আমরা মিডলওয়্যারটা ক্লিয়ার করলাম। সবাই এদিকে দেখেন। ওকে, আমরা তো Django REST ফ্রেমওয়ার্ক ইনস্টল করছি, নতুন কিছু আর কোনো কিছু করছে। ওকে, এখন আমরা কি ইনস্টল করব, আমাদের মাই অ্যাপটা। আচ্ছা, মাই অ্যাপটা ইনস্টল করার পরে আমাদের ইনস্টল করতে হবে হচ্ছে আমাদের এই যে দেখেন এই রেস্ট ফ্রেমওয়ার্কটা কপি করে এইখানে রেস্ট ফ্রেমওয়ার্কটা ইনস্টল দিয়ে দিবেন। শেষ। আগের মতো আমরা মাই অ্যাপটা যেভাবে ইনস্টল করে
আমাদের রেস্ট ফ্রেমওয়ার্কটাও সেম ভাবে ইনস্টল করবেন। এখানে ইনস্টল অ্যাপের মধ্যে গেলে দেখেন স্নিপেটটা হচ্ছে ওদের অ্যাপের নাম। আমরা এখানে যে মাই অ্যাপটা দিছি এটা হচ্ছে ওদের অ্যাপের নাম। জাস্ট এক্সাম্পল দিছে, আমরা একটা অ্যাপ ক্রিয়েট করছি, সেটা আমাদের কি মাই অ্যাপ। তো আমাদের জাস্ট এই জিনিসটা লাগতেছে, রেস্ট ফ্রেমওয়ার্ক এই জিনিসটা লাগতেছে। সিএমডি ডট, এখানে দেখেন আমাদের অনেক কিছু আছে না। তো এই জিনিসগুলো আমি শিখাবো কয়দিনে বলেন? তো আমি একটু ফ্যামিলিয়ার করাই দিব এগুলোর সাথে, কপি পেস্ট করে কিভাবে কাজ করতে হয় সেটা জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাই দিব। জাস্ট এপিআইটা রিয়েক্টে কিভাবে রান হয়, রান করতে হয় সেই জিনিসটাই দেখাই দিব। কারণ আপনারা বলেন আমি মানে রিয়েক্টে পসিবল দেখানো, আর রিয়েক্টে অনেক কিছু জাভা স্ক্রিপ্টও দেখাইতে হবে, রিয়েক্টের ফান্ডামেন্টাল বিগিনার অনেক কিছু দেখাইতে হবে, এই জিনিসগুলো আসলে পসিবল না। আমি জাস্ট আপনাদেরকে ইনস্টল করাইছি জাস্ট রিয়েক্টের সাথে একটু কানেক্ট করে আপনারা যাতে কাজ করতে পারেন। বুঝতে পারছেন? স্যার আমাদের যে অ্যাসেসমেন্টটা হবে ওইখানে কি হচ্ছে আমাদের এরকম কন্ডিশনস বাধ্যতামূলক থাকবে যে রিঅ্যাক্ট বা সব এইখানে রিয়েক্ট দিয়ে রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে জীবনও করতে বলবে না। এগুলো আপনাদেরকে শেখাচ্ছে, আপনাদের ভালোর জন্য শেখাচ্ছে। আমাদের কিছু রিসোর্স দিয়েছেন যেন আমরা পরে নিজে নিজে শিখি। রিসোর্স এই যে ডকুমেন্টেশন আর একটু টিউটোরিয়াল দেখবেন, এটাই। তো ফ্রেমওয়ার্কটা, রেস্ট ফ্রেমওয়ার্কটা ভালো করে দেখান। এনাফ। রিয়েক্ট দিয়ে হচ্ছে কানেক্ট করাটা দেখা দিব। নতুন ব্যাচ চলে আসছে, এখনো ইন্টারভিউ নেই। এতটুকু হয়েছে? ওকে, খাতা কলম খুলেন। এখন হচ্ছে সিরিয়ালাইজেশন দেখবো। সিরিয়ালাইজেশন কি? এটা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ফার্স্ট মানে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিরিয়ালাইজেশন। ফার্স্ট স্টেপ এর জন্য না, জ্যাঙ্গোর ফার্স্ট জিনিস যেটা আমরা শিখতেছি, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ফার্স্ট জিনিস। that convert complex data types or query set to universal format. আচ্ছা দেখেন, আমি এখানে সুন্দর করে বোঝার জন্য একটা লাইন লিখছি, এটা বুঝতে পারতেছেন কিনা দেখেন। serialization that convert complex data type or query set একসাথে হবে জেসন ফরম্যাট। আচ্ছা, জেসন ফরম্যাট আমরা জানি কি? জেসন ফরম্যাট জানি নাকি? দেখি না কখনো? তো জেসন ফরম্যাটটা হচ্ছে আমাদের একটা ইউনিভার্সাল ফরম্যাট, যে টাইপটা সব জায়গায় সাপোর্ট করে। এটা হচ্ছে জেসন ডেটা টাইপ। ওই যে আমরা ডিকশনারি দেখছি না, ডিকশনারির মতোই কিন্তু হচ্ছে আমাদের জেসনটা। জেসনটা হচ্ছে সব জায়গায় আমাদের কি করে? সাপোর্ট করে। তো সব জায়গায় যে সাপোর্ট করে, সে কনভার্ট করে নিয়ে যায় সেটাকে সিরিয়ালাইজেশন। কেন সে কনভার্ট করে? আচ্ছা, দ্যাট কনভার্ট কমপ্লেক্স ডেটা টাইপস অর কোয়েরি সেট। কোয়েরি সেট বলতে আমরা কি বুঝি? এতক্ষণ ধরে এতদিন ধরে যে আমরা করছি ওআরএম, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, ওআরএম করছি না? সে কি করে? সে জিনিসগুলোকে কনভার্ট করে কি জেসন ফরম্যাটে নিয়ে যায়। তাহলে এই লাইনটা মনে থাকবে, কনভার্ট কমপ্লেক্স ডেটা টাইপস অর কোয়েরি সেট টু জেসন ফরম্যাট। আচ্ছা, সে কেন নিয়ে যায়? আমি যে এতক্ষণ ধরে বললাম যে এপিআই এর কাজ করব, তো আরেকটা ডিভাইস, আরেকটা মোবাইল ডিভাইস, আরেকটা অপারেটিং সিস্টেম, ডিফারেন্ট লেআউট, স্ক্রিন সাইজ, ওই জায়গা যদি আমি নিয়ে যেতে চাই, একটা জিনিস যদি শো করতে চাই, তাহলে আমাদের একটা ইউনিভার্সাল ফরম্যাট ডেটা দরকার না, যেটা সব জায়গায় সাপোর্ট করবে। তাহলে জেসনটা হচ্ছে আমাদের ওই জিনিস যে সব জায়গায় কি করে? সাপোর্ট করে। সেজন্য কি করে আমাদের সিরিয়ালাইজেশন আমাদের ওই জিনিসগুলোকে কনভার্ট করে নিয়ে আসে কোথায়?
জেসন ফরম্যাটে মনে থাকবে হোয়াট ইজ জেসন বলো এটা হোয়াট ইজ জেসন ইউনিভার্সাল ডাটা ফরম্যাট ঠিক আছে আমি একটু সার্চ করি যে ওরা কি লিখছে হোয়াট ইজ জেসন JavaScript object notion lightweight text-based string exchanging data that is easy for human to read and machines to parse. It is widely used to web mobile application for transferring data between server and client programming language Java আচ্ছা তো দেখেন হিউম্যান রিড করতে পারে সেটা একটা কি ইউনিভার্সাল না এই দেখেন ডাটা টাইপটা JavaScript object notation ওরে বাবারে দেখেন এই ফরম্যাটটা যে কোনো জায়গায় সাপোর্ট করে মেশিন লার্নিং এ বলেন আপনি জেসন একটা ডাটা নিলেন ঠিক আছে ওই জেসন ডাটাকে ইজিলি কনভার্ট করে পান্ডাসের মাধ্যমে ডাটা ফ্রেমে কনভার্ট করা যায় যায় কি না তারপরে হচ্ছে আপনার এই ডাটাগুলোকে আপনি হচ্ছে ওই টেবিল আকারেও শো করতে পারবেন কনভার্ট করে তো এই ফরম্যাটটা হচ্ছে কি আমাদের জেসন ফরম্যাট এটাকে বলা হয় হচ্ছে আমাদের কি সিরিয়ালাইজেশন তো এখানে দেখেন এখানে এই কথাগুলো লিখছে দিস টিউটোরিয়াল কভার ক্রিয়েটিং ইন্ট্রোডাকশনটা কি সিরিয়ালাইজেশন সম্পর্কে বলে না কিছু না এখানে হোয়াট ইজ সিরিয়ালাইজেশন converting data object state into formats a system of bytes that can store transform complex data types such as Django model instance or query sets into a format that can be easily stored transmitted or rendered তো এই জিনিসগুলা মানে হচ্ছে আপনাদেরকে আমি সহজভাবেই বললাম ঠিক আছে আপনি পরীক্ষার মধ্যে এই আমার এই লাইনটা লিখলেও যে মার্ক পাবেন এইগুলো লিখলেও কিন্তু সেম মার্ক পাবেন তো এই জিনিসগুলো আপনাদের একটু মনে থাকবে না সেজন্য হচ্ছে আমি আমার নিজের মতো করে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিছি দিস ফরম্যাট ইজ টিপিক্যালি টেক্সট বেস জেসন অর এক্সএমএল আমাদের কিন্তু আরেকটা ফরম্যাট আছে সেটা হচ্ছে কি এক্সএমএল ঠিক আছে তারপর হচ্ছে মেকিং ইট সুইটেবল ফর সেন্ডিং ডেটা ওভার এ নেটওয়ার্ক সাচ এস ইন ওয়েব এপিআই ঠিক আছে কনভার্ট করে কি কমপ্লেক্স ডাটা কনভার্ট করে আচ্ছা আর সেম জিনিসটা হচ্ছে ডিসিরিয়ালাইজেশন তার উল্টাটা জেসন থেকে কিসে কনভার্ট করে কোয়েরি সেটে আর কমপ্লেক্স ডাটাতে এটাকে হচ্ছে ডিসিরিয়ালাইজেশন আমরা হচ্ছে সিরিয়ালাইজেশনটা করব ঠিক আছে আমাদের ডিসিরিয়ালাইজেশনটা তেমন একটা লাগে না কারণ হচ্ছে আমরা এই আমাদের ডাটাগুলো হচ্ছে কি করতেছি নিয়ে যাচ্ছি ফ্রন্ট এন্ডে শো করতেছি ডিসিরিয়ালাইজেশনটা কি আমাদের হচ্ছে ওই জেসন ফরম্যাট থেকে আমাদের কি করতে হয় ওইরকম হচ্ছে আমাদের যখন দরকার তখন হচ্ছে আমাদের করতে হবে তো আমাদের এখানে ডিসিরিয়ালাইজেশনটা নাই বুঝতে পারছেন স্যার এতদিন তো স্যার আমাদের ডাটাবেস লাগে না আমরা ওআরএল দিয়ে করে ফেলছি ডাটাবেস লাগে নাকি ওইটাই তো যাবে বিল্ডিং হ্যাঁ জেবিএইচ ফাইল হুম কিন্তু স্যার এখন তো স্যার জেসন ডাটা স্টোর করার জন্য একটা ডাটাবেস ওইটাই হচ্ছে আপনার ডাটাবেস সবকিছুই কিন্তু সেভ হবে আমাদের এখানেও কিন্তু এখন সুপার ইউজার ক্রিয়েট করা লাগবে আমরা সুপার ইউজারটা ক্রিয়েট করি এখন পাইথন দেখেন পরে করিয়েন ns.py সুপার ইউজার migrations
ওকে, আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা সুপার ইউজার ক্রিয়েট করলাম, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা কি করলাম অ্যাপের মধ্যে অ্যাড করলাম। এতটুকু তো আমরা পারি, করছি না সবাই? ওকে, আচ্ছা অ্যাপ ক্রিয়েট করা আছে না আমাদের? ওকে, তো আমাদের বেসিক যে সেটিং, ওই সেটিংগুলো হচ্ছে আমরা করে নেই। আমাদের হচ্ছে দেখেন পরে ইয়া করিয়েন, এখানে দেখেন পাতের মধ্যে আমাদের এখানে কিন্তু আবার ইউআরটা সেট আপ করা লাগবে, রেস্ট ফ্রেমওয়ার্কের ইউআরটা সেট আপ করা লাগবে। এটা গেল কই? কই? স্নিপেটে রিওয়াল করছে, রেস্ট ফ্রেমওয়ার্কে রিওয়াল করছে। আচ্ছা আমি করতেছি, দেখেন ইনক্লুড পাথ, আমাদের হচ্ছে এটাকে কি দিব, এপিআই। ঠিক আছে, আমাদের এই মডেলে যে কাজগুলো করব সেটাকে হচ্ছে আমাদের কি থাকবে, এপিআই। ইনক্লুড কাকে করব, মাই অ্যাপ ডট ইউআরএলস। তো দেখেন আমাদের একটা বেস কি দিয়ে দিছি, একটা ইউআরএল দিয়ে দিছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বেস। তো এই এপিআই এর পরে হচ্ছে আমাদের কি থাকবে, বাকি সব কিছু থাকবে। তো ইনক্লুড মাই অ্যাপ ডট ইউআরএলস। এটা করার পরে আমাদের কোথায় আসতে হবে এখন, মাই অ্যাপে। তার আগে আমাদের এখানে মিডিয়া ফাইল সেটআপ করা লাগবে না, Django static files, এগুলো তো আমরা জানি। মিডিয়া রুটটা কিন্তু প্রজেক্টের ইউআরএল করা লাগে, সেটা জানেন? হ্যাঁ, যেখানে প্রজেক্টের ইউআরএল, মাই প্রজেক্টের ইউআরএল সেটা, মাই অ্যাপের ইউআরএল সেটা না। ওকে, আমরা এখানে যা দরকার সেগুলো সবকিছু করে ফেলছি। এখন আমাদের যেতে হবে কোথায়, মাই অ্যাপে। মাই অ্যাপের ইউআরএলস রেডি করা লাগবে, urls.py। ঠিক আছে, মাই অ্যাপের ইউআরএলস। তো এখন আমাদের একটা মডেল ক্রিয়েট করা লাগবে। আসুন একটা মডেল ক্রিয়েট করি, ক্লাস কি মডেল করব, ধরেন হচ্ছে আমি ওই ক্যাট ডগ অ্যাড করার একটা ইয়া করি। ঠিক আছে, ক্যাট মডেল অথবা স্টুডেন্ট মডেল, যেটা মনে আছে, এতদিন স্টুডেন্ট করছি এখন ক্যাট করি। মডেলস ডট মডেল ক্যাট নেম, মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন্থ 100, নাল ট্রু। তারপর হচ্ছে ক্যাট ইমেজ, মডেলস ডট ইমেজ ফিল্ড আপলোড টু মিডিয়া স্ল্যাট ইমেজ, নাল ট্রু। তো আমাদের এই যে ইমেজ ফিল নিছি তার জন্য আমাদের কি করতে হবে, পিলো ইনস্টল করা লাগবে, পিপ ইনস্টল পিলো। দেখেন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা আমরা পরে কেন করাচ্ছি, এই যে জিনিসগুলো এখন বুঝতে পারতেছেন না? এটা হয় না কেন? আচ্ছা আচ্ছা, এটা ইনস্টল হতে হচ্ছে আমরা আমাদের এই অ্যাডমিনে
এই কথা বলেন কেন? from dot models import all admin dot site dot register কাকে করব? cat model। এটা ইনস্টল হয়েছে, সেটা ইনস্টল হতে হতে সময় লাগবে। এতটুকু করেন তো দেখি। আমার পিলোটা ইনস্টল হলো। এখন হচ্ছে অ্যাডমিন সাইডে যাই। ও ম্যাক মাইগ্রেশন করে না, মেক মাইগ্রেশন মাইগ্রেট রান সার্ভার। এই যে আপনারা আগে দেখেন ক্যাট নেম কি দিব? পার্সিয়ান। ওকে, ক্যাট অ্যাড করলাম একটা। আচ্ছা, এখন আমাদের বললাম হচ্ছে আমরা তো সবকিছু করে ফেলছি, আমাদের ডাটা শেষ, ডাটা ব্যাকএন্ডে অ্যাড করা শেষ, ঠিক আছে? এখন আমাদের এই ডাটাটা যদি আমরা কি করতে চাই, ক্রিয়েট, আপডেট, ডিলিট, তারপর হচ্ছে কি রিড, এগুলো যদি করতে চাই তাহলে আমাদের ফ্রন্ট এন্ডে যদি নিয়ে আসতে চাই, এতদিন ধরে আমরা করছি কি HTML CSS দিয়ে করছি। তো এখন আমাদের তো HTML CSS আছে নাই, এখন আমাদের কি করতে হবে? এই ডাটাটাকে কনভার্ট করতে হবে কিসে? জেসনে কনভার্ট করতে হবে। তো জেসন কনভার্ট করতে হলে আমি কি বলছিলাম, কে কনভার্ট করে? সিরিয়ালাইজার। দেখি সিরিয়ালাইজার সংখ্যাটা একবার বলেন তো। ওকে, তো এখন আমাদের একটা সিরিয়ালাইজার বানাইতে হবে। দেখেন মনোযোগ দিয়ে একদম। এই যে গেম খেলতেছে, এটা কে? আপনি? তো দেখেন এই মাই অ্যাপের মধ্যে এসে নিউ ফাইলে গিয়ে লিখতে হবে serializers ডট py, অবশ্যই প্লুরাল, ঠিক আছে? serializers ডট py। ওকে, এতদিন ধরে আমরা কি করছিলাম? forms ডট py। এগুলো সবগুলোর লাস্টে কি থাকে? প্লুরাল থাকে না, এস থাকে না? তো প্লুরাল না দিলেও হয়, কিন্তু এটা হচ্ছে একটা জিনিস সৌন্দর্য লাগে। দেখেন আপনার যেগুলো যেগুলো আছে, অ্যাপস আছে, মডেলস আছে, টেস্ট আছে, ইউআরএলস আছে, এগুলো সবগুলো কি হয়? এস যুক্ত হয়। সেজন্য আমরা কি করি, এগুলোতে একটু সুন্দরের জন্য, সবগুলো মিল রাখার জন্য আমরা এস যুক্ত করে করি। তো এটা তো আমরা নিজেরা করছি। চাইলে হচ্ছে রহিমস ডট পিওয়াই দেন, পিওয়াই দিয়ে ওটার মধ্যে সিএলএস এর কাজ করেন, কাজ হবে না? ফর্মস ডট পিওয়াই এর নাম জিহাদ ডট পিওয়াই দিয়ে কাজ করলে হবে না? তো ওই জাস্ট ইম্পোর্ট করার সময় কি করতে হবে? ওই নামটাই দিতে হবে, আর কোনো তফাৎ নাই, ঠিক আছে? তো আমার যাতে ডেভেলপাররা বুঝতে পারে সেজন্য আমাদের রিলেভেন্ট নাম অবশ্যই আমরা দিব। তো আমরা এখানে হচ্ছে কি দিছি? সিরিয়ালাইজার দিছি। ওকে, এখন হচ্ছে আমরা ফার্স্ট জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে কাজ করতেছি। ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট সিরিয়ালাইজার, মনে আছে? ফ্রম জ্যাঙ্গো ডট জ্যাঙ্গো ডট কন্ট্রিব ইম্পোর্ট ফর্মস করতাম না? এইভাবে হচ্ছে আমরা কোত্থেকে করছি? এটা রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে। তো সিরিয়ালাইজারটা ইউজ করতে হলে আমাকে অবশ্যই কি থাকতে হবে? রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হবে। তো রেস্ট ফ্রেমওয়ার্ক কিভাবে আমরা ইনস্টল করছি আমি আবার রিপিট করতেছি। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ডকুমেন্টেশনে গিয়ে আগে পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা দিয়েছি। তারপর হচ্ছে কি ওই রেস্ট ফ্রেমওয়ার্কটা আমি কোথায় অ্যাড করছি? সেটিংস ডট পিওয়াই এর মধ্যে আমি এখানে অ্যাড করছি, আর কোনো কাজ করি নাই। আরগুলো হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল করে আমরা হচ্ছে সিরিয়ালাইজার ডট পিওয়াই ক্রিয়েট করলাম, ঠিক আছে?
আচ্ছা, করার পরে এখন আমাদের ডাটাটাকে কিসে কনভার্ট করতে হবে বললাম? জেসন ফরম্যাটে। কোন ডাটাকে করব, কোন মডেলকে করব? ক্যাট মডেলকে। তাহলে ওটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে না? ফ্রম ডট মডেলস ইম্পোর্ট ক্যাট মডেল। ওকে, এই মডেলটা নিয়ে আসলাম। এখন আমাদেরকে যখন আমরা ফর্মসের কাজ করছিলাম আমাদের একটা ক্লাস ক্রিয়েট করতে হয়েছে না? তো আমরা এখনো সেম ক্লাস ক্রিয়েট করব। এখন কি নামে ইউজ করব? যখন আমরা ফর্মসের জন্য করছি, স্টুডেন্ট ফর্ম করছি না, টিচার ফর্ম করছি না, করছি না? তো এখন আমরা হচ্ছে ক্যাট সিরিয়ালাইজার্স। তো এতদিন ধরে এখানে দেখছেন কি মডেলস ডট মডেল, ফর্মস ডট ফর্ম, ফর্মস ডট মডেল ফর্ম। তো এখন হবে কি আমাদের সিরিয়ালাইজার ডট হয়েছে সিরিয়ালাইজার্স ডট মডেল সিরিয়ালাইজার। তো আমাদের দেখেন সিরিয়ালাইজার কিন্তু আরেকটা আছে আমাদের, যেরকম ফর্মস ডট ফর্ম আছে না, ওইটাতে একটু কমপ্লেক্স না করছেন? ফর্মস ডট ফর্ম, ওইটা হচ্ছে ফর্মস ডট ফর্ম একটু আবার ডাটাগুলো লিখতে হয়, ঠিক আছে? সেজন্য আমরা মডেল ফর্ম ইউজ করি কি জন্য? ডাইরেক্ট একদম মডেলের সাথে কানেক্ট হয়ে যায়। তো এখানেও সেম আমাদের সিরিয়ালাইজার ডট সিরিয়ালাইজার্স আছে, ওটা আমরা ইউজ করব না, করলে আমাদের সেম কাজগুলো আবার এখানে জিনিসগুলো লিখতে হয়, কাজ বেশি হয়ে যায়। তো আমরা সেজন্য সিরিয়ালাইজার ডট কি লিখছি? মডেল সিরিয়ালাইজার। তাহলে আমাদের ডাইরেক্ট এটা কিসের সাথে কানেক্ট? মডেলের সাথে কানেক্ট হয়ে গেছে। মনে থাকবে এই জিনিসটা? মনে থাকবে আমরা যেরকম ক্লাস ডট ওই মডেল দিয়ে মডেল যেরকম লিখতাম, এই জিনিসটাও সেম, একই না? তারপর কি লিখি? ক্লাস মেটার মধ্যে ক্লাসটা কি হাতের? বড় হাতে। তারপর মডেলটা সিঙ্গুলার নট প্লুরাল। কাকে অ্যাড করব? ক্যাট মডেল। কেন সিঙ্গুলার থাকে বলুন তো? মডেল একটাই, মডেল তো অনেকগুলো না, ওই জন্য সিঙ্গুলার। মনে রাখবেন এভাবে, কারণ অনেক সময় ভুলে যাই। কিন্তু আবার দেখেন এখানে ফিল্ডসটা হচ্ছে কি প্লুরাল, অনেকগুলো ফিল্ড থাকে সেজন্য ফিল্ডসটা প্লুরাল। তাহলে এখানে আমরা কি দিব? অল। হয়েছে আমারটা? এভাবে লিখে ওকে। তাহলে আমরা একটা সিরিয়ালাইজার করছি, সিরিয়ালাইজার কি করে? কনভার্ট করে। কি কনভার্ট করে? জেসন এই কমপ্লেক্স ডাটা অর কোয়েরি সেটকে কিসে কনভার্ট করে? জেসন ফরম্যাট অথবা এক্সএমএল কনভার্ট করে। তাহলে কনভার্ট করে ফেলছি। কাকে কনভার্ট করছি? ক্যাট মডেলকে। ওকে, এভাবে সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার। মনে থাকবে? এদিকে তাকান। ক্লাস মেটা মডেল ক্যাট মডেল ফিল্ডস অল ফিল্ড। এখন আসবো কোথায়? মধ্যখানে কি কাজ করে? সিরিয়ালাইজার। এর বাইরে আর কোনো কিছু নাই। এখন চলে আসবো আমাদের কোথায়? ভিউজ ডট পিওয়াই আসছে। তো শুরুতে কাকে ইনপুট করতে হবে বলেন তো? ফ্রম মডেলকে করে ইম্পোর্ট কাকে? ক্যাট মডেল। ফ্রম ডট কাকে করব? সিরিয়ালাইজার। আচ্ছা, কন্ট্রোল শিফট পি রিলোড। আচ্ছা, অনেক সময় ওই যে এটা আসে না, ঠিক আছে? ফ্রম ডট কোথায় করছিলাম এটা? আসলে কি মাই অ্যাপের ভিতরে করছিলাম? দেখি তো, ব্যাক এন্ড মাই প্রজেক্ট, মাই অ্যাপের ভিতরেই তো করা আছে। আচ্ছা, এটা আসতেছে না। মাই অ্যাপ ডট এই যে সিরিয়ালাইজার ইম্পোর্ট ক্যাট সিরিয়ালাইজার দিলাম, ঠিক আছে? এতটুকু তো আমাদের বেসিক। তাহলে করুন তো এতটুকু।